Preamble of the Constitution. Preamble of the Constitution. আমেরিকান কনস্টিটিউশন প্রথম কনস্টিটিউশন ছিল যেখানে কনস্টিটিউশনের শুরুতে একটা প্রিয়াম্বেল ছিল। তাহলে আমেরিকান কনস্টিটিউশন সব হচ্ছে ফার্স্ট কনস্টিটিউশন যেখানে একটা প্রিয়াম্বেল ছিল। টার্ম প্রিয়াম্বেল রেফার্স টু দ্য ইন্ট্রোডাকশন অর প্রিফেস টু দ্য কনস্টিটিউশন। contains the summary or essence of the constitution. It contains the summary or essence of the constitution. তাহলে এনে পালকিওয়ালা কি বলেছিলেন? The preamble is the identity card of the constitution. তাহলে জওহরলাল নেহেরু একটা প্রস্তাব এনেছিল, তার নাম হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন, এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটাকে অ্যাডপ্ট করে। প্রিয়াম্বেল পরিচিত হয়। অ্যাকচুয়ালি অবজেক্টিভ রেজলিউশন বলতে বোঝাই যাচ্ছে যে কনস্টিটিউশনের যে অবজেক্টিভগুলো, যে উদ্দেশ্যগুলো, এইগুলো এর মধ্যে লেখা রয়েছে। এই অবজেক্টিভ রেজলিউশনটাই পরে প্রিয়াম্বেল নামে পরিচিত হয়। টেক্সট অফ দ্য প্রিয়াম্বেলে বলা থাকে কি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভ সোলেমলি resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. তো এইটা জেনারেলি বলা থাকে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এইটা দিয়ে প্রিয়াম্বেল শুরু হয়। এটা আমরা দেখেছি অনেক জায়গাতেই, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তো এইখান থেকেই এইভাবেই প্রিয়াম্বেল শুরু হয়। অ্যান্ড কনস্টিটিউশনের যে সোর্স সেটা কি, কনস্টিটিউশনের যেটা সোর্স সেটা হচ্ছে দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের সংবিধানের মূল শক্তি বা মূল উৎস হচ্ছে দ্য পিপল অফ ইন্ডিয়া। The nature of Indian state, it declares India to be of sovereign, socialist, secular, democratic and republic polity. The nature of Indian state ki, it declares India to be of sovereign, socialist, secular, democratic and republic polity. Date of the adoption of the constitution 26 নভেম্বর 1949. Date of the adoption of the constitution 26 নভেম্বর 1949. প্রিয়াম্বেলে অনেকগুলো কিওয়ার্ডস আছে যাদেরকে ব্যাখ্যা করা হবে পরে। আচ্ছা, সোভারিন বলতে কি বোঝানো হয়েছে? সোভারিন মানে কি? সার্বভৌমত্ব। তার মানে হচ্ছে যে ইন্ডিয়া কোনো বাইরের কোনো শক্তি বা কোনো দেশের কাছে ডিপেন্ডেন্ট নয়, অথবা তাদের কোনো ডোমিনিয়ন নয়, বাট ইন্ডিপেন্ডেন্ট স্টেট। এর ওপরে কোনো অথরিটি নেই। ইট ইজ ফ্রি টু কন্ডাক্ট ইটস ওন অ্যাফেয়ার্স বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। কিন্তু 1949 সালে ভারত কমনওয়েলথ গ্রুপের মেম্বার হয়েছে 1949 সালে, এবং কমনওয়েলথ গ্রুপের মেম্বার যে হেড তিনি হচ্ছেন কিন্তু ব্রিটিশ ক্রাউন, অর্থাৎ ব্রিটেনের যে রানী তিনি হচ্ছেন এর হেড, তাকে প্রধান হিসেবে মেনে নেওয়া হয়েছে। কিন্তু এটা কিন্তু আমরা তাদের ডোমিনিয়ন হিসেবে রয়েছে এমনটা নয়, সেখানে তো অনেকগুলো দেশ আছে। এটা হচ্ছে একটা এক্সট্রা কনস্টিটিউশন ডিক্লারেশন। এটা কিন্তু কোনো সোভারেনিটির ওপর হস্তক্ষেপ নয়, এটা হচ্ছে একটা এক্সট্রা কনস্টিটিউশন ডিক্লারেশন। এছাড়াও কি ইউএনওর মেম্বারশিপ রয়েছে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের মেম্বার, এটাও কিন্তু একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ম্যাটার। এটাও একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ম্যাটার। বিং এ সোভারেন স্টেট, ইন্ডিয়া ক্যান আইদার অ্যাকুয়ার এ ফরেন কান্ট্রি, foreign territory or secede a part of its territory in favor of foreign state. তো 2 নম্বর হচ্ছে সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট হচ্ছে 76। সোশ্যালিস্ট টার্মটা এটা আগে থেকে ছিল না, এটা 42তম সংশোধনীতে 1976 সালে তখন অ্যাড করা হয়েছিল। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে এই প্রিয়াম্বেলের মধ্যে সোশ্যালিস্ট ওয়ার্ডটা যোগ করা হয়েছে। এটাকে ছিল মানে ওয়ার্ডটা ছিল না, কিন্তু সোশ্যালিস্ট কন্টেন্টটা ছিল। মানে সোশ্যালিস্ট যে কাজকর্মগুলো, যে পলিসিগুলো, সেইগুলো কিন্তু আগে থেকে ছিল। কোথায় ছিল না? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আমরা সেখানে পড়েছি গান্ধিয়ান প্রিন্সিপাল, সোশ্যালিস্ট প্রিন্সিপাল এবং লিবারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল, 3 রকমের প্রিন্সিপাল সেখানে রয়েছে। তো সেইখানেই সোশ্যালিস্ট কন্টেন্টগুলো আগে থেকেই ছিল, মানে একদম 1950 থেকেই ছিল। এছাড়াও কংগ্রেস পার্টির যে সেশন হতো, প্রতি বছর সেশন হতো বিভিন্ন জায়গায়, সেখানে তারা গ্রহণ করেছিল যে তাদের যে সমাজ ব্যবস্থাটা থাকবে ভারতে, এটা সোশ্যালিস্ট প্যাটার্ন অফ দ্য সোসাইটি in its অবধি সেশন 1955। The Indian brand of socialism is a democratic socialism and not a communistic socialism. Not a communistic socialism, also known as the state socialism. ইন্ডিয়ার যে সোশ্যালিজম সেটা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজম, সেটা কিন্তু একদম চরম সোশ্যালিজম, যেটা কমিউনিস্টিক সোশ্যালিজম নয়। কমিউনিস্টিক যে সোশ্যালিজম রয়েছে সেটা বলছে যে সেটা হচ্ছে কি, যে দেশের যত প্রোডাকশন, যত কোম্পানি সব রয়েছে সব কিছুই সরকারের হবে, এবং সেখানে প্রাইভেট প্রপার্টির কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আমাদের এখানে যেটা গণতান্ত্রিক সোশ্যালিজম, সেখানে হচ্ছে মিক্সড ইকোনমি। সেখানে প্রাইভেট প্রপার্টিও রয়েছে, তার সঙ্গে সঙ্গে পাবলিক প্রপার্টি বা গভর্নমেন্ট প্রপার্টিও রয়েছে। গভর্নমেন্ট প্রপার্টিটাকেই পাবলিক প্রপার্টি বলা হয়। তো পাবলিক এবং প্রাইভেট দুটো প্রপার্টি, এখানে দুটো সেক্টরই রয়েছে। অ্যাজ দ্য সুপ্রিম কোর্ট বলেছে যে ডেমোক্রেটিক সোশ্যালিজম মানে হচ্ছে, এর উদ্দেশ্য হচ্ছে টু এন্ড পভার্টি, ইগনোরেন্স, ডিজিজ অ্যান্ড ইনইকুয়ালিটি অফ অপরচুনিটি
ইন্ডিয়ান সোশ্যালিজম, মার্কসিজম এবং গান্ধিয়ান সোশ্যালিজম দুটোর কম্বিনেশন, কিন্তু তা সত্ত্বেও সেখানে গান্ধিয়ান সোশ্যালিজমের এলিমেন্টটা অনেক বেশি বেশি করে রয়েছে। গান্ধিয়ান সোশ্যালিজমের যে এলিমেন্ট সেটা অনেক বেশি রয়েছে। এই যে সেকুলার যে টার্মটা, এটা 42তম সংবিধান সংশোধনীতে, এটা পার্সোনাল ওয়ার্ডটা কিন্তু আগে থেকে ছিল না, এটা 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে যোগ করা হয়েছিল। প্রথম থেকে এই সেকুলার টার্মটা না থাকলেও কিন্তু সেকুলার অ্যাক্টিভিটিগুলো আগে থেকেই ছিল, সেকুলার পলিসিগুলো আগে থেকেই ছিল। কি ছিল আমরা পড়েছি ফান্ডামেন্টাল রাইট হিসেবে 25 থেকে 28 নম্বর যে ধারাগুলো, সেইগুলোই কিন্তু ধর্মীয় আচরণের একটা স্বাধীনতা দেওয়া হয়েছে। এখানে যে সেকুলার ওয়ার্ডটা রয়েছে, এই সেকুলার ওয়ার্ডটা কিন্তু পজিটিভ অর্থে ব্যবহার করা হয় ইন্ডিয়ার ক্ষেত্রে। ইন্ডিয়ান কনস্টিটিউশনে এটা পজিটিভ ওয়ার্ড হিসেবে ব্যবহার হয়, পজিটিভ অ্যাসপেক্ট হিসেবে ব্যবহার হয়। এটা পজিটিভ সেকুলারিজম বলে, যেখানে প্রত্যেকটা লোকেরই ধর্মীয় স্বাধীনতা রয়েছে, ইরেসপেক্টিভ অফ দেয়ার স্ট্রেংথ, মানে তাদের সংখ্যা যাই হোক না কেন। সে কিছু কিছু ধর্ম আছে তাদের সংখ্যা খুবই কম, কিন্তু তা সত্ত্বেও তাদের একটা ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে। সেই জন্য এইটাকে একটা পজিটিভ অ্যাসপেক্ট হিসেবে দেখা হয়। ইন্ডিয়ান সেকুলারিজম হচ্ছে একটা পজিটিভ সেকুলারিজম। যেমন বিদেশে আমরা জানি এটা হচ্ছে নেগেটিভ সেকুলারিজম। বিদেশে বিভিন্ন জায়গায়, ইউরোপ বা অন্যান্য জায়গায় সেখানে যে সেকুলারিজম চালু আছে সেটাকে নেগেটিভ সোশ্যালিজম মানে সেকুলারিজম হিসেবে দেখা হয়। কেন না, সেখানে সরকারের মতো কাজ করে, আর ধর্মীয় ব্যাপারটা চার্চের ওপর ছেড়ে দেওয়া হয়। মানে চার্চের ওপর ছাড়া হচ্ছে, তার মানে হচ্ছে যে চার্চ ঠিক করবে তাদের ধর্মীয় স্বাধীনতা কতটা বা ধর্মীয় ব্যাপারগুলো, এগুলো সব চার্চ ঠিক করবে। তো চার্চটা কিন্তু একটা ধর্মের জন্য, অর্থাৎ শুধুমাত্র খ্রিস্টানিটির জন্য, খ্রিস্টান ধর্মের জন্য। তাহলে সেখানে খ্রিস্টান ছাড়া অন্য কোনো ধর্মের লোক থাকলে সে কিন্তু ডিপ্রাইভড হয়। ঠিক আছে, তো সুতরাং এইটাকে, এই যে বিদেশের যে ফরেন স্টেটের যে কনসেপ্ট সেকুলারিজমের, যে মেনটেন বাই চার্চড, যে রিলিজিয়াস অ্যাফেয়ারটা চার্চ এটাকে মেনটেন করে, এইটা কিন্তু একটা নেগেটিভ অ্যাসপেক্ট হিসেবে দেখা হয়। এটা কিন্তু পজিটিভ সেকুলারিজম নয় ইন্ডিয়ার মতো, এইটা হচ্ছে নেগেটিভ সেকুলারিজম বিদেশে যেটা হয়, আর ইন্ডিয়ায় হয় পজিটিভ সোশ্যাল সেকুলারিজম। আচ্ছা, ডেমোক্রেসি টু টাইপস, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। পিপল এক্সারসাইজ দেয়ার সুপ্রিম পাওয়ার ডাইরেক্টলি। ডাইরেক্ট ডেমোক্রেসিতে পিপল এক্সারসাইজ দেয়ার সুপ্রিম পাওয়ার ডাইরেক্টলি। ঠিক আছে, অ্যাজ ইন দ্য কেস অফ সুইজারল্যান্ড। ডাইরেক্ট ডেমোক্রেসি কোথায় আছে? সুইজারল্যান্ডে আছে। দেয়ার আর 4 ডিভাইসেস টু ডাইরেক্ট ডেমোক্রেসি, নেমলি রেফারেন্ডাম, ইনিশিয়েটিভ, রিকল অ্যান্ড প্লেবিসাইট। তাহলে রেফারেন্ডাম মানে হচ্ছে গণভোট, ঠিক, রিকল করা, এবং প্লেবিসাইট মানেও কিন্তু একটা গণজাগরণ বা একটা গণভোট বলা হয়। তো সুইজারল্যান্ডে কিন্তু ডাইরেক্ট ডেমোক্রেসি রয়েছে। দেয়ার আর 4 ডিভাইস টু ডাইরেক্ট ডেমোক্রেসি। সুইজারল্যান্ডে রয়েছে রেফারেন্ডাম, ইনিশিয়েটিভ, রিকল অ্যান্ড প্লেবিসাইট। ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে কি হয়েছে না, পিপল কিন্তু সরাসরি এই সুপ্রিম পাওয়ারটাকে এক্সারসাইজ করতে পারে না। অর্থাৎ আমরা সাধারণ মানুষ আমরা গিয়ে কিন্তু পার্লামেন্টে গিয়ে বসে পড়বো আর সেখানে আইন প্রণয়ন করে দেবো, এমনটা হতে পারে না। ইন্ডিয়ার ক্ষেত্রে তো হয় না যে আমরা গিয়ে পার্লামেন্টে গিয়ে আইন প্রণয়ন করবো, বা আইন প্রণয়নের ক্ষেত্রে সরাসরি কি আমাদের হাত থাকে? সরাসরি আমাদের হাত থাকে না। দেশে কোনো একটা আইন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মতামত নেওয়া হয় কি? আমাদের মতামত নেওয়া হয় না। কিন্তু সেটা সুইজারল্যান্ডে কিন্তু নেওয়া হয়। কিসের মাধ্যমে? ওই রেফারেন্ডাম, প্লেবিসাইট, এইসবের মাধ্যমে। রেফারেন্ডাম মানে হচ্ছে গণভোট। কিছু একটা ইস্যু হয়তো উঠেছে, সেখানে একটা গণভোট নিয়ে নেওয়া হলো যে জনগণের কি মতামত রয়েছে সেই সম্বন্ধে। কিন্তু আমাদের এখানে সেটা হয় না। আমরা ইনডাইরেক্ট ডেমোক্রেসি, ইন্ডিয়াতে রয়েছে কি ইনডাইরেক্ট ডেমোক্রেসিটা কি না, আমরা রিপ্রেজেন্টেটিভ বসাই, অর্থাৎ সংসদে আমরা সাংসদ নির্বাচন করি বা বিধানসভায় বিধায়ক নির্বাচন করি, তারা হচ্ছে আমাদের জনগণের রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে, তারা গিয়ে সেই আইন প্রণয়নটা করে। অর্থাৎ আমাদের প্রতিনিধি হিসেবে আমরা মেম্বার অফ পার্লামেন্ট বা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এইসব পাঠাই বিধানসভা বা লোকসভায়, তারা গিয়ে সেখানে আইন প্রণয়ন করে। আচ্ছা, এই যে ইনডাইরেক্ট ডেমোক্রেসি, এরই একটা অন্য নাম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। এটা আবার দুভাগে বিভক্ত, একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি, একটা প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি। তাহলে ইনডাইরেক্ট ডেমোক্রেসির অপর নাম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, এবং এটা দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি, একটা প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি। আমাদেরটা তো পার্লামেন্টারি ডেমোক্রেসি, আমাদের এখানে রয়েছে, ব্রিটেনে রয়েছে পার্লামেন্টারি ডেমোক্রেসি, আর প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ডেমোক্রেসি রয়েছে আমেরিকাতে। ডেমোক্রেটিক পলিটি দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে মোনার্চি আর একটা হচ্ছে রিপাবলিক। মোনার্চি মানে হচ্ছে হেড অফ দ্য স্টেট হচ্ছে একজন রাজা, হেরিডিটারি পজিশন, অর্থাৎ বংশগতভাবে তারা রাজা বা রানী সেখানে হেড অফ দ্য স্টেট হয়ে আসছে ব্রিটেনের ক্ষেত্রে। কিন্তু অন্যান্য যে গণতান্ত্রিক দেশগুলো রয়েছে, রিপাবলিক ডেমোক্রেটিকে কি হয় না, সেখানে হেড অফ দ্য স্টেট সেখানে ফর দ্য ফিক্সড পিরিয়ডের জন্য ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ইলেক্টেড করা হয়। ঠিক আছে, যেমন ইউএস এর ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে ইন্ডিয়ার যে সর্বোচ্চ ব্যক্তি, যে হেড অফ দ্য স্টেট, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট, এবং তিনি হচ্ছেন ইলেক্টেড পার্সন। তিনি কিন্তু হেরিডিটারি পজিশন নন, তার পজিশনটা কিন্তু হেরিডিটারি নয়। হেরিডিটারি মানে হচ্ছে বংশগত নয়। আচ্ছা, জাস্টিস, এখানে জাস্টিস বলতে 3 রকমের জাস্টিস বলা হয়েছে ইন্ডিয়ার: সোশ্যাল জাস্টিস, ইকোনমিক্যাল জাস্টিস অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। এবং এগুলো ভেরিয়াস প্রভিশনের মাধ্যমে এগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস এবং ডাইরেক্টিভ প্রিন্সিপালের মাধ্যমে। আচ্ছা, সোশ্যাল জাস্টিসটা করা হয়েছে, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক্যাল জাস্টিস, এগুলো করা হয়েছে ডিপিএসপির মাধ্যমে এবং
যেটা রয়েছে, যেটা পলিটিক্যাল জাস্টিস রয়েছে, সেটা করা হয়েছে ফান্ডামেন্টাল রাইটের মাধ্যমে। তাহলে সোশ্যাল জাস্টিস এবং ইকোনমিক্যাল জাস্টিসটা করা হয়েছে ডিপিএসপির মাধ্যমে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এবং পলিটিক্যাল জাস্টিসটা রয়েছে মাধ্যমে, ফান্ডামেন্টাল রাইটের মাধ্যমে। দ্য আইডিয়া অফ জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য রাশিয়ান রিভলিউশন 1917। এই যে জাস্টিসের যে কনসেপ্টটা, দ্য সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য রাশিয়ান রিভলিউশন 1917। দ্য আইডিয়াল অফ জাস্টিস, এই যে জাস্টিসের যে কনসেপ্টটা, সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস, এটাকে বড় করা হয়েছে রাশিয়ান রিভলিউশন 1917। দ্য লিবার্টি, লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা। লিবার্টি মিনস দ্য অ্যাবসেন্স অফ দ্য রিস্ট্রেন্টস, কোনো বন্ধন থাকবে না অন দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ইন্ডিভিজুয়াল, অ্যাট দ্য সেম টাইম প্রোভাইডিং দ্য অপরচুনিটিস ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল পার্সোনালিটিস। আমাদের এখানে ইন্ডিয়ার ক্ষেত্রে লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপস, আমরা যে মৌলিক অধিকারগুলো দেখেছি সেই মৌলিক অধিকারগুলো দেখবো আর কি, সেগুলোতে দেখবো। সেখানে লিবার্টি অফ এক্সপ্রেশন, থট, বিলিফ, লিবার্টি অফ এক্সপ্রেশন 19 নম্বর আর্টিকেলে রয়েছে, লিবার্টি অফ ফেথ অ্যান্ড বিলিফ 25 থেকে 28 নম্বর, ওয়ার্শিপও তাই। তো এইরকম রয়েছে। তো দ্য আইডিয়া অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি ইন আওয়ার প্রিয়াম্বেল হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য ফ্রেঞ্চ রিভলিউশন 1789 থেকে 1799। দ্য আইডিয়া অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, দ্য প্রিয়াম্বেল হ্যাজ বিন টেকেন ফ্রম ফ্রেঞ্চ রিভলিউশন 1789 থেকে 1799। 1789 থেকে 1799, এই 10 বছর 11 বছর ধরে যে ফ্রেঞ্চ রিভলিউশন হয়েছিল, সেইখান থেকেই আমাদের কনস্টিটিউশনে এই যে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, এই ওয়ার্ডগুলোকে বড় করা হয়েছে। দ্য ইকুয়ালিটি মানে ইকুয়ালিটি মানে বোঝাতে চেয়েছে যে কোনো স্পেশাল ক্লাসকে কোনো প্রিভিলেজ দেওয়া হবে না, অর্থাৎ কোনো স্পেশাল সুবিধা দেওয়া হবে না। অ্যান্ড প্রিয়াম্বেল 3 ধরনের ইকুয়ালিটি প্রোভাইড করে। প্রিয়াম্বেল 3 ধরনের 3টে ডাইমেনশনের ইকুয়ালিটি প্রোভাইড করে। একটা হচ্ছে সিভিক ইকুয়ালিটি, পলিটিক্যাল ইকুয়ালিটি এবং ইকোনমিক ইকুয়ালিটি। 3 ধরনের ইকুয়ালিটি প্রোভাইড করে ইন্ডিয়ান কনস্টিটিউশন: সিভিক ইকুয়ালিটি, পলিটিক্যাল ইকুয়ালিটি অ্যান্ড ইকোনমিক ইকুয়ালিটি। আচ্ছা, যে ফান্ডামেন্টাল রাইটসের কিছু কিছু প্রভিশনস রয়েছে যেগুলো সিভিক ইকুয়ালিটি এনসিওর করে। সিভিক ইকুয়ালিটি এনসিওর করে কি কি ইকুয়ালিটি? পলিটিক্যাল ইকুয়ালিটি কি বলছে না, নো পার্সন, 1 নম্বর, দুটো প্রভিশনস রয়েছে পলিটিক্যাল ইকুয়ালিটি বজায় রাখার। আর্টিকেল 325 বলছে যে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস, অর্থাৎ ইলেকট্রাল রোল থেকে কেউ বাতিল হতে পারবে না, হ্যাঁ, ভোটার তালিকা থেকে কেউ বাতিল হতে পারবে না অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ান, সেক্স, কাস্ট এটসেট্রা। এছাড়াও ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এইটা কি করে? পলিটিক্যাল, এটা ইকোনমিক ইকুয়ালিটি বজায় রাখে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইকোনমিক ইকুয়ালিটি বজায় রাখে। ফ্র্যাটার্নিটি, এটা খুব গুরুত্বপূর্ণ। ফ্র্যাটার্নিটি মিনস হচ্ছে সেন্স অফ ব্রাদারহুড, মানে হচ্ছে ভ্রাতৃত্ববোধ, সৌভ্রাতৃত্ববোধ। এটাই হচ্ছে ফ্র্যাটার্নিটি। করে এনসিওর করা হয় কনস্টিটিউশনে না, আমাদের কনস্টিটিউশন সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ আমরা একই দেশের সন্তান। এর ভিত্তিতেই আমাদের মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় আছে। ঠিক আছে, সারা দেশের জনগণের মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় আছে। এছাড়াও আরেকটা জিনিস, একটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ এবং 2 নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, অর্থাৎ আমরা যেমন দেশের নাগরিক, তাই দেশের প্রতি আমাদের কিছু কর্তব্য আছে। তো সেইখান থেকেই ফ্র্যাটার্নিটি বজায় থাকে। এবং ফান্ডামেন্টাল ডিউটিস, আর্টিকেল 51A, অর্থাৎ 51A আর্টিকেলে এই ফান্ডামেন্টাল ডিউটিসের কথা যোগ করা হয়েছিল। অ্যাকর্ডিং টু কে.এম. মুন্সি, কে.এম. মুন্সি একজন ছিল, অর্থাৎ কনস্টিটিউশন যারা তৈরি করেছেন তাদের মধ্যে একজন ছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির একজন সদস্য। তিনি বলেছিলেন যে প্রিয়াম্বেল ইজ দ্য হরোস্কোপ অফ আওয়ার সোভারিন ডেমোক্রেটিক রিপাবলিক। তিনি বলেছিলেন যে প্রিয়াম্বেল ইজ দ্য হরোস্কোপ অফ আওয়ার সোভারিন ডেমোক্রেটিক রিপাবলিক। অর্থাৎ এম হিদায়াতুল্লাহ বলেছিলেন যে কনস্টিটিউশন ইজ দ্য সোল অফ আওয়ার কনস্টিটিউশন। প্রিয়াম্বেল ইজ দ্য সোল অফ আওয়ার কনস্টিটিউশন। মানে প্রিয়াম্বেলটা কি পার্ট অফ দ্য কনস্টিটিউশন নাকি না এমনি জাস্ট একটা প্রথমে যোগ করা একটা কিছু, এরকম ভাবে এটা নিয়ে অনেক বিতর্ক উঠেছিল যে প্রিয়াম্বেলটা কি কনস্টিটিউশনের পার্ট না পার্ট নয়, নাকি এটা একটা প্রিফেজ, একটা মুখপত্র, জাস্ট একটা মুখবন্ধ বলা যেতে পারে, প্রথম পাতার মতো আর কি। তো 1 নম্বরে সেটা হচ্ছে ইন দ্য বেড়ুবাড়ি ইউনিয়ন কেস 1960। বেড়ুবাড়ি জায়গা ছিল, টেরিটরি, ইন্ডিয়া বাংলাদেশের একটা বেড়ুবাড়ি, বর্ডারে বেড়ুবাড়ি বলে একটা জায়গা ছিল, সেটা নিয়ে ডিসপুট হয়েছিল, অর্থাৎ এটা কার, পাকিস্তানের না ভারতের, এটা নিয়ে একটা ডিসপুট হয়েছিল। তো সেই মামলায় ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট একটা স্টেটমেন্ট দিয়েছিল। সেই স্টেটমেন্টে বলা ছিল যে সুপ্রিম কোর্ট স্পেশালি ওপিনিয়ন করেছিল যে প্রিয়াম্বেল ইজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। প্রিয়াম্বেল পার্ট অফ দ্য কনস্টিটিউশন নয়, কিন্তু যদি কোনো কনফ্লিক্ট হয়, যদি কোনো অ্যাম্বিগুয়াস কিছু দেখা যায় যে কোনো একটা আইন আর একটা আইনকে কন্ট্রাডিক্ট করছে, তো সেক্ষেত্রে কিন্তু প্রিয়াম্বেলের ভূমিকাটাকে মুখ্য বলে ধরে নেওয়া হবে, অর্থাৎ প্রিয়াম্বেলের সহায়তা নেওয়া হতে পারে সেক্ষেত্রে, কিন্তু প্রিয়াম্বেল ইজ দ্য নট দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এটা কোথায় বলা হয়েছিল? সুপ্রিম কোর্টের যে বেড়ুবাড়ি ইউনিয়ন কেস 1960 সালে হয়েছিল, 1960 সালে বেড়ুবাড়ি ইউনিয়ন কেস, সেখানে এটা বলা হয়েছিল। আরেকটা কেস হয়েছিল, খুব যুগান্তকারী কেস, কেশবানন্দ ভারতী কেস 1973। সুপ্রিম কোর্ট রিজেক্টেড দ্য আর্লিয়ার ওপিনিয়ন, মানে সুপ্রিম কোর্ট যেটা কনস্টিটিউশন রিভিউ করেছিল, কেশবানন্দ ভারতী কেস 1973, অন্য একটা মামলা, যুগান্তকারী মামলা, সুপ্রিম কোর্টের 13 জন বিচারপতি এই মামলায় রায় দিয়েছিল। এবং এখানে বলা হয়েছিল যে প্রিয়াম্বেলটা অবশ্যই একটা পার্ট অফ দ্য কনস্টিটিউশন। প্রিয়াম্বেল ইজ এ পার্ট অফ দ্য, মাস্ট বি এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে,
ঠিক আছে, এটার শুধু কনস্টিটিউশনের পার্টই না, এটার একটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিক আছে, এবং সমস্ত যে রুলস, যে আইন সরকার তৈরি করবে, এগুলোকে এই প্রিয়াম্বেলের আলোয় ফেলে সেগুলোকে রিভিউ করতে হবে। তো সেইটাই কিন্তু কেশবানন্দ ভারতী কেসে বলা হয়েছিল। এলআইসি অফ ইন্ডিয়া কেস 1995, এলআইসি অফ ইন্ডিয়া কেস 1995, সুপ্রিম কোর্ট ওপিনিয়ন করেছিল যে প্রিয়াম্বেল ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। 1995 যে এলআইসি অফ ইন্ডিয়া কেস হয়েছিল, সুপ্রিম কোর্ট এখানে মতামত দিয়েছিল যে অবশ্যই করে প্রিয়াম্বেল ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। প্রিয়াম্বেল লেজিসলেচারের পাওয়ারকে বাড়ায় না, লেজিসলেচারের পাওয়ারকে কমাতেও পারে না। প্রিয়াম্বেল ইজ নাইদার এ সোর্স অফ দ্য পাওয়ার অফ দ্য লেজিসলেচার অর এ প্রহিবিশন আপন দ্য পাওয়ার্স অফ দ্য লেজিসলেচার, অ্যান্ড ইট ইজ নন জাস্টিসিয়েবল ইন নেচার, নট এনফোর্সেবল ইন দ্য কোর্ট অফ ল। এটা অন্যান্য আইনের মতো এটাও কিন্তু নন জাস্টিসিয়েবল। অ্যামেন্ডমেন্ট অফ দ্য 368 নম্বর আর্টিকেল অনুযায়ী এটা কি অ্যামেন্ডমেন্ট করা যায় কি যায় না? কেশবানন্দ ভারতী কেস 1973 এটার মত দিয়েছিল, যেটা বেড়ুবাড়ি ইউনিয়ন কেস হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে প্রিয়াম্বেলকে অ্যামেন্ডমেন্ট করা যাবে না। বেড়ুবাড়ি ইউনিয়ন কেসে বলা হয়েছিল প্রিয়াম্বেলকে অ্যামেন্ডমেন্ট করা যাবে না। বেড়ুবাড়ি ইউনিয়ন কেস 1960 সালে যেটা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে প্রিয়াম্বেলকে অ্যামেন্ডমেন্ট করা যাবে না। কিন্তু কেশবানন্দ ভারতী কেস বলছিল হ্যাঁ, এটাকে অ্যামেন্ডমেন্ট করা যাবে, কারণ এটা কনস্টিটিউশনের একটা ইন্টিগ্রাল পার্ট, সেই জন্য এটাকে অ্যামেন্ডমেন্ট করা যাবে। কিন্তু দেখতে হবে যেন বেসিক ফিচারটা যেন বজায় থাকে, বেসিক ফিচার্স, কনস্টিটিউশনের যে বেসিক ফিচার্সটা রয়েছে সেইটা যেন বজায় থাকে, সেটা যেন চেঞ্জ না হয়ে যায়, তবেই কনস্টিটিউশনকে প্রিয়াম্বেলকে অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে। প্রিয়াম্বেলকে একবারই মাত্র অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 1976 42তম সংশোধনীতে, এবং সেখানে সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি এইটা যোগ করা হয়েছিল প্রিয়াম্বেলে। দ্য অ্যামেন্ডমেন্ট ওয়াজ হেল্ড টু বি ভ্যালিড, অর্থাৎ সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি এই তিনটে ওয়ার্ড যোগ করা হয়েছিল, এবং প্রিয়াম্বেলকে একবারই মাত্র অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 1976 42তম সংবিধান সংশোধনীতে।